তো যোগ্য টিম হিসাবে স্পেন চ্যাম্পিয়ন ইউরো কাপে, এটা নিয়ে কোনো কোথাও দ্বিমত নেই, কোনো ডাউট নেই। যোগ্য টিম হিসাবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন কিছুটা তো বটেই, অবশ্যই কিছুটা তো বটেই, কিন্তু কালকের ফাইনালে হয়তো কলম্বিয়া একটু বেটার ছিল। কলম্বিয়ার রাফ অ্যান্ড টাফ ফুটবল, তাদের এই প্রেসিং, তাদের নোংরা ফুটবল খেলতে একটুও দ্বিধাবোধ না করা, আর্জেন্টিনাকে খেলতে সেইভাবে না দেওয়া, মেসিকে ইনজোর্ড করে দেওয়া, সব কিছু প্ল্যানিং ঠিকঠাক চলছিল। কিন্তু যখন লতারো মার্টিনেজের ওই গোলটা 114 মিনিটে অ্যান্ড দি এন্ড। বাট প্রথমে কথা বলবো ইউরো কাপ নিয়ে, কারণ স্পেন যে ফুটবলটা ইউরো কাপে খেললো, যে ফুটবলটা আমরা ইউরো কাপে দেখলাম স্পেন খেললো, এখনই বলে দেওয়া যায় স্পেন 2026-এর যে ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, সেই ওয়ার্ল্ড কাপে স্পেন উইল বি দ্য নাম্বার 1 ফেভারিট বা নাম্বার 1 কন্টেন্ডার। চোখ বন্ধ করে এটা বলা যেতে পারে। স্পেন উইথ দিস স্কোয়াড, লামিনে জামাল, নিকো উইলিয়ামস, মার্ক কুকুরেয়া, এই প্লেয়ারটা চেলসিতে নাকি চান্সই পেত না, ইউনাইটেড লোনে নিতে গিয়েও নেয়নি, কেন মাঝখানে লোন ব্রেক করা যাবে না বলে। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই ইউরোর। যদি রড্রি বেস্ট প্লেয়ার হয়ে থাকে ইউরোর, কুকুরিয়াকে সেকেন্ডে রাখতেই হবে। নিকো উইলিয়ামস, লামিনে জামাল, ফ্যাবিয়ান রুইজ, বেলিংহাম, সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, রড্রির পর এই ইউরোর সব থেকে কম্প্যাক্ট, সব থেকে ইম্প্যাক্ট দিয়েছে যে প্লেয়ারটা না, সেটা হচ্ছে কুকুরিয়া। আর কিন্তু অথচ সবার নজরের বাইরে চলে গেছে, কারণ সেই গ্ল্যামার নেই প্লেয়ারটার মধ্যে, টিমের জন্য খাটছে, সেই স্টাইল নেই। কিন্তু কুকুরেয়া কতটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার সেটা আমরা গোটা টুর্নামেন্ট থেকে বুঝতে পেরেছি। হয়তো এবার চেলসিও বুঝবে, চেলসির নতুন যে ম্যানেজার সেও হয়তো ফিল করবে যে ঠিকঠাক ইউজ করলে মার্ক কুকুরেয়া কতটা ডেঞ্জারাস একটা প্লেয়ার হতে পারে। কালকে ফাইনাল যে গোলটা, সেকেন্ড গোলটার অ্যাসিস্টটা দেখলেও সেটা বোঝাতে পারে। শুধু তাই নয়, ডিফেন্সিভলি কুকুরেয়াকে এক এক সময় দেখে মনে হয়েছে কিচ্ছু করতে পারবে না অপোনেন্ট, এতটাই ভালো ফর্মে মার্ক কুকুরেয়া পুরো টুর্নামেন্টটা খেলেছে। সো অবশ্যই ডিজার্ভ করে স্পেন কালকে চ্যাম্পিয়ন হওয়া। যেভাবে যে একটা অরা নিয়ে স্পেন ফুটবলটা খেলছে না, এটাতে বলতে কোনো দ্বিধা নেই, কোনো হেজিটেশন নেই যে এই মুহূর্তে ন্যাশনাল টিম যদি ধরা হয়, অনেকে বলবেন আর্জেন্টিনা, বাট আমার স্টিল মনে হয় স্পেন ইজ দ্য বেস্ট টিম রাইট নাও। স্পেন ইজ দ্য বেস্ট ন্যাশনাল টিম রাইট নাও। যে ব্র্যান্ড অফ ফুটবল তারা খেলছে, যে জিনিসটা তারা দেখাচ্ছে মাঠে, আপনি যদি নিউট্রাল ফুটবল সাপোর্টার হন, যদি ফুটবল আপনার দেখতে ভালো লাগে, ইউ হ্যাভ টু ওয়াচ স্পেনস ন্যাশনাল টিম। দিস ইজ হোয়াট ফুটবল ইজ অল অ্যাবাউট। যখনই অপোনেন্ট বল পাচ্ছে, প্রেস, 5 to 7 সেকেন্ডসের মধ্যে বল নিজের কাছে নাও, নিজেদের স্পিডটাকে, খেলার স্পিডটাকে, মোমেন্টামটাকে নিজেরা কন্ট্রোল করো। সেম থিওরি যেটা পেপ গার্দিওলা করার চেষ্টা করে উইথ ম্যানচেস্টার সিটি, করে এসছে উইথ বার্সেলোনা, উইথ বায়ার্ন মিউনিখ। যতক্ষণ তোমার কাছে বল আছে ততক্ষণ তুমি সেফেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তুমি ডিফেন্সিভলি ততটাই বেটার যতক্ষণ তুমি তোমার কাছে বল রাখতে পারছো। স্পেন এই ফিলোসফিটাকে ফলো করছে, তার সঙ্গে যে জিনিসটা অ্যাড অন করেছে সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাটাক, যেটা এতদিন স্পেন করতো না। অনেক বেশি জটিল অ্যাটাক তৈরি করতো, বাট এখন সেই ব্যাপারটা নেই। কালকের দুটো গোলই যদি দেখা হয়, দুটো গোল দেখলেই বুঝতে পারবেন, যেভাবে নিকো উইলিয়ামস ফার্স্ট গোলটা পেল, যেভাবে সেকেন্ড গোলটার সময় অজারবাল, নামটা উচ্চারণ করতে যদিও একটু অদ্ভুত শোনাচ্ছে, বাট ইট ওয়াজ আ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটাক, যেটা খুব অবাক করে দিয়েছে আমাকে। কারণ স্পেন এই খেলাটা হাল ফিলহাল 1-1.5 বছরে রপ্ত করেছে। আদারওয়াইজ স্পেন একটু জিলিপির প্যাচের মতো অ্যাটাক বানাতে বেশি ভালোবাসত। বাট যদি স্পেন উইথ দেয়ার পাসিং অ্যাকুরেসি, উইথ দেয়ার ব্রিলিয়ান্স উইথ দ্য বল, উইথ দেয়ার পজিশনাল ফুটবল, যদি ডাইরেক্ট ফুটবলটাও রপ্ত করে নেয়, দেন দে উইল বি আনস্টপেবল ইন 2026 ওয়ার্ল্ড কাপ। বাট সেটা অনেক দূরের ব্যাপার। কিন্তু রড্রি, ফ্যাবিয়ান রুইজ, পরবর্তী সময় দেয়ার উইল বি পেদ্রি অ্যান্ড গাভি, দেন নিকো উইলিয়ামস, দেন লামিনে জামাল, আমি জানি না মোরাটা থাকবে কিনা, কুকুরেয়া,
ড্যানি কারভাজালের জায়গায় হয়তো রাইট ব্যাক কেউ চলে আসবে, লাপোর্তে অ্যাজ এ সেন্টার ব্যাকে অপশনস থাকবে স্পেনের কাছে। স্পেন অলরেডি ইজ লুকিং লাইক আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। সেম কথাটা আমরা বলতে পারি ইংল্যান্ডের ক্ষেত্রেও। দেখুন, যদি প্লেয়ার দেখা যায় না, যদি আপনি কোয়ালিটিস দেখেন, ইংল্যান্ড কোনো দিক থেকে কিন্তু খারাপ টিম নয়। ইংল্যান্ড ততটাই বেটার টিম যতটা বেটার টিম স্পেন। ডিফারেন্স অ্যাপ্রোচেতে, ডিফারেন্স মাইন্ডসেট, মেন্টালিটিতে। কালকে যদি আপনি স্কোয়াড দেখেন, হ্যারি কেন কি কোনো দিক থেকে মোরাটার থেকে খারাপ স্ট্রাইকার? ফার বেটার স্ট্রাইকার। আপনি কি কোনোভাবে লামিনে জামালের থেকে খারাপ রাখতে পারবেন সাকাকে? নেভার। আপনি কি মনে করেন নিকো উইলিয়ামসের থেকে ফিল ফোডেন খারাপ প্লেয়ার? কখনো নয়। ড্যানি অলমোর থেকে কি খুব খারাপ প্লেয়ার জুড বেলিংহাম তো অনেক বেটার প্লেয়ার দেন ড্যানি অলমো। আপনি রড্রিকে হয়তো অনেক টেকিয়ে রাখতে হবে রাদার দেন ডেকল্যান রাইস, এটা ঠিক কথা। বাট মাঝে যদি দেখেন, ফ্যাবিয়ান রুইস আর কোবি মাইনো, কোয়ালিটি ওয়াইজ, এক্সপিরিয়েন্স ওয়াইজ হয়তো ফ্যাবিয়ান রুইস অনেক এগিয়ে, অনেক বড় ম্যাচ খেলেছে, অনেক বেটার মানে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল এগুলো খেলেছে। বাট যদি কোয়ালিটি দেখেন, কোবি মাইনো ফ্যাবিয়ান রুইস অলমোস্ট সেম। টেকনিক্যালি কোবি মাইনো একটু এগিয়ে থাকতে পারে। ডিফেন্সিভলি আপনি যদি দেখেন, ওয়াকার দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে। সেন্টার ব্যাকে স্টোনস, গুই একটু হয়তো আপনার মনে হতে পারে সেই এলিট নয়, বাট দে আর ভেরি গুড অ্যাট দেয়ার ক্লাবস। লেফট ব্যাকে লুকশ, তার যদি লুকশ খেলে দেন ইংল্যান্ড যে অন্য ফুটবল খেলতে পারে সেটা আমরা দেখেছি। বাট দ্য প্রবলেম ইজ মাইন্ডসেট, দ্য প্রবলেম ইজ অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচে আমরা গেমটাকে নিয়ে যাচ্ছি। যখন মানে এটার একটা প্রপার এক্সাম্পল আমি দিতে পারি, যে মোমেন্টে ইংল্যান্ড এক করেছিল, জাস্ট ওই 10 মিনিটের ফেজটা ভাবুন, যখন ইংল্যান্ড অলমোস্ট ইকুয়ালাইজ করবে মনে হচ্ছে, অ্যাটাক বেটার হচ্ছে, ইকুয়ালাইজ করলো উইথ দ্যাট ফ্যাবিউলাস গোল ফ্রম কোল পামার। ওই গোলটা হয়ে যাওয়ার পর যখন স্পেনকে সাডেনলি ছন্ন ছাড়া লাগছে, দেখে মনে হচ্ছে ইংল্যান্ড এবার ম্যাচটাকে টেনে বের করে নিতে পারে এখান থেকে। সাডেনলি একটা স্পার্ক দেখা গেছে ইংল্যান্ডের খেলায়। আমি সিম্পলি বুঝতে পারলাম না ওই গোলটা হয়ে যাওয়ার পর যে মোমেন্টামটা ইংল্যান্ড ক্রিয়েট করেছিল, মোমেন্টামটা স্লো ডাউন কেন হলো? কার ইনস্ট্রাকশন ছিল? ম্যানেজারের। সেফটি ফার্স্ট। বাট 90 মিনিটসের কাছাকাছি তখন ইংল্যান্ড কিন্তু খেলাটাকে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার প্ল্যানে ছিল। স্পেন কিন্তু ম্যাচটাকে জিততে চেয়েছিল 90 মিনিটসে। ওদের অ্যাপ্রোচ দেখে সেটাই বারবার বোঝা যাচ্ছিল। দে ওয়ার লুকিং ফর দ্যাট গোল, দ্যাট সেকেন্ড গোল। কারণ স্পেন ইজ কাইন্ড অফ এ টিম যাদের কাছে 1-0 লিডটাও খুব ক্রুশিয়াল হতে পারে, কারণ তারা উইথ দ্য বল টাইম কিল করতে পারে। তাদের ওয়েস্ট করার জন্য থ্রো করতে গিয়ে লেট করা এগুলো দরকার নেই। তারা এত পাস খেলবে, টাইম ওয়েস্ট করতে পারে তারা এইভাবে। তো স্পেনের অ্যাপ্রোচ ছিল ম্যাচটাকে জিততে হবে, উই নিড টু উইন, উই হ্যাভ টু গেট দ্যাট উইনিং গোল। 83 মিনিট ওরা জানতে এই টাইমে যদি আমি গোল বের করে নিতে পারি, ইংল্যান্ডের পক্ষে কিচ্ছু করার থাকবে না। অবভিয়াসলি তারপর গুয়েইর হেডটা, ড্যানি অলমো গোল লাইন থেকে সেভ না করলে হয়তো খেলা এক্সট্রা টাইমে যেত। হোয়াট আ ব্রিলিয়ান্ট সেভ! গোল করার থেকেও ইম্পর্টেন্ট ছিল ওটা। বাট স্টিল আমি এটা বুঝতে পারলাম না যে গ্যারেথ সাউথগেটের ট্যাকটিক্স কোন লজিকে, যে ওই যখন ইংল্যান্ড মোমেন্টাম ধরে নিয়েছে, কেন 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 ওই সময় আবার খেলাটাকে স্লো করতে যাওয়া, কেন ফের ডিফেন্সিভলি সিট ব্যাক করে যাওয়া, কেন স্পেনকে সেই জায়গাটা দেওয়া? কারণ যদি আপনাকে স্পেনের এগেনস্টে জিততে হয়, আপনাকে বল রাখতে হবে কন্টিনিউ, আপনাকে স্পেনের হাফে খেলতে হবে, কারণ স্পেন হাইলাইন মেনটেন করে। ওইখানেই সুযোগ ছিল। আর দেখুন, যদি স্পেনের খেলা মানে যেটুকু আমি বুঝেছি, যাতে স্পেনকে যদি আপনাকে হারাতে হয়, স্পেনকে যদি আপনাকে কাউন্টারে হিট করতে হয়, তাহলে আপনাকে আপনার দুটো উইংকে ইউজ করতে হবে। কারণ মার্ক কুকুরেয়া আর ড্যানি কারভাজাল দুজনেই কিন্তু ওভারল্যাপ করছে ফর গিভিং দ্য সাপোর্ট, যেখানে লামিনে জামাল আর ওদিকে নিকো উইলিয়ামসকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে ওরা ইনসাইড করলে দুটো উইং ব্যাক যাতে ওভারল্যাপ করতে পারে। আর ওইখানেই জায়গা ছিল বারবার সাকা আর ফোডেনের জন্য। কিন্তু এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখতে হবে, ফিল ফোডেনকে আমরা যে পারফরমেন্স করতে দেখি সিটিতে, তার 5 to 10% ইংল্যান্ডের জার্সিতে এবছর করতে পারেনি ফিল ফোডেন। আমি খুব শকড কেন? কারণ কোথাও না কোথাও ফিল ফোডেনকে উইংয়ে ব্যবহার করা হচ্ছিল বারবার।
যেটা হয়তো ফিল ফোডেন নয় রেডি, বা সেইভাবে মানিয়ে উঠতে পারছিল না। কোল পামার যে পারফরমেন্সটা করেছে বেঞ্চ থেকে আসার পর, সেই পারফরমেন্সের অনুযায়ী কোল ফার্মারের স্টার্ট করা উচিত ছিল আমার মনে হয়। আরেকটা যে জিনিস, কোথাও না কোথাও গ্যারেথ সাউথগেটের যে এই একটা স্টাবার্ননেস, একটা বায়াসনেস, যেটা আমরা এরিক টেন হাগের মধ্যেও দেখেছি ইউনাইটেডে, ও সব নিয়ে তো ইউনাইটেড নিয়ে তো এবার ভিডিও আসতে থাকবে। আমি স্টিল বুঝতে পারলাম না যে যদি আমাদেরকে কাউন্টারে হিট করতে, মানে ইংল্যান্ডকে যদি কাউন্টারে হিট করতে, জানি সবাই এই কথা, সেখানে অ্যান্টনি গর্ডনের মতো প্লেয়ার কেন গোটা ইউরোতে একটা ম্যাচও খেললো না, অ্যান্ড নট এ সিঙ্গেল মিনিট? অ্যান্টনি গর্ডন এতটাই এক্সপ্লোজিভ স্পিড অনুযায়ী ট্রাবল দিতে পারতো ড্যানি কারভায়ালকে, বা ইন বিহাইন্ড রান নিতে পারতো, যেটা স্পেনের ডিফেন্স লাইনকে প্রবলেমে ফেলতে পারে। কারণ আমরা যেটা দেখছিলাম, রাইট হ্যান্ড সাইডে সাকা ঠিক আছে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে ইন বিহাইন্ড করার প্লেয়ারই নেই। লুকশকে যখন ওভারল্যাপ করতে হচ্ছিল, সেই মোমেন্টেও ডিফেন্সিভলি স্পেন অর্গানাইজড হয়ে যাচ্ছিল বিকজ ল্যাক অফ দ্যাট স্পিড। বেলিংহাম কন্টিনিউ ট্রাই করে গেছে, হ্যারিকেন তো একদমই ফর্মে নেই। হ্যারিকেনকে আমি জানি না এটা হ্যারিকেন ফর্মে নেই নাকি সাউথগেটের ট্যাকটিক্সের কারণে হ্যারিকেন তার খেলা খেলতেই পারলো না, বাট কোথাও না কোথাও আমার মনে হলো এজে বা অ্যান্টনি গর্ডনের অবশ্যই অন্তত সাবস্টিটিউটে নেওয়া উচিত ছিল। আমি জানি না এখন গ্যারেথ সাউথগেট কন্টিনিউ করবে কি করবে না, বাট ইউরো কাপ উইনার ডিজার্ভ করতো একটাই টিম এবারে, স্পেন, আর ওরা সেটা জিতে গেছে। সো কংগ্রাচুলেশন স্পেন। অ্যান্ড দেন কোপা আমেরিকা ফাইনাল। যদিও আমি কোপা আমেরিকা এবারে দেখিনি, যদিও আমি কোপা আমেরিকাতে একটাই ম্যাচ দেখেছিলাম, ব্রাজিল উরুগুয়ে, ব্রাজিল হেরে গেছে। কোপা আমেরিকা কাল ফাইনালে যেটুকু আমি হাইলাইটস পরে দেখে বুঝেছি, ইট ওয়াজ আ গুড গেম, বাট কোপা আমেরিকা এতটাই ডিসঅর্গানাইজড একটা টুর্নামেন্ট, পারিপার্শ্বিক যা যা ঘটে ওগুলো নিয়ে তারপর আর ফুটবল নিয়ে কথা বলার কিছু থাকে না। কলম্বিয়া এতটাই একটা খারাপ জঘন্য টিম, আমি বলতে বাধ্য হচ্ছি, মানে তাদের সোজা সাপটা থিওরি ভাই। আমি যদি আমরা নিজেরা যদি খেলতে না পারি, অপোনেন্টকে খেলতে দেবো না। উই উইল হিট দেম হার্ড অ্যান্ড খুব বাজেভাবে মারব, যেটা কালকে লিও মেসির সাথে হলো। 2014 আমরা দেখেছি যেটা কলম্বিয়া করেছিল উইথ নেইমার। কালকেও সেরকমই একটা অ্যাপ্রোচ তাদের ছিল, বাট দে ওয়ার আ বেটার টিম উইথ দ্য বল, দে ওয়ার প্রেসিং ভেরি হাই, আর খুব সুন্দর প্রেসিং করছিল, সবই দেখছিলাম, মানে যেটুকু হাইলাইটস দেখে বুঝতে পেরেছি। বাট স্টিল আমি যেটা দেখিনি সেটা নিয়ে বেকার কোনো জ্ঞান বা কোনো আলোচনা করে লাভ নেই। বাট একটাই কথা বলবো, অবভিয়াসলি আমরা প্রত্যেকে লাকি লিও মেসির মতো প্লেয়ারকে আমরা এই নিজেদের এই টাইমটা আমরা দেখেছি, আমরা তাকে তার পিক টাইমে দেখেছি, আমরা তাকে দেন তার ডাউন টাইমেও আমরা দেখেছি স্ট্রাগল করতে, দেন আবার কাম ব্যাক করতে দেখেছি ফিনিক্সের মতো, যেখানে 2020 অবধি কোনো ন্যাশনাল ট্রফি নেই অ্যান্ড দেন 4টি ট্রফি। সো লাইফ ইজ লাইক দিস, যেখানে লাইফ কাম ব্যাক করাতে পারে আপনাকে, সেকেন্ড চান্স লাইফ দেবেই। সো লিও মেসি হ্যাটস অফ। আর আর্জেন্টিনা এই মুহূর্তে দে আর গেটিং অল, তাদের টাইম এটা। সো কংগ্রাচুলেশন আর্জেন্টিনা অলসো, কারণ এটা তাদের টাইম। এখন তাদের এই ফেজটা, তাদের এই জেতার ফেজটা, ভালো খেলার ফেজটা, গুড পারফরমেন্সের ফেজটা, ভালো প্লেয়ার আসার ফেজটা, এই ফেজটা চলবে। এটা হয়তো সামনের ওয়ার্ল্ড কাপেও চলবে, আমি জানি না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা আবার হতে পারবে কিনা, বাট হয়তো এটা চলবে। সো দ্যাটস অল, আজকের ভিডিও এইটুকুই। এরপর ট্রান্সফার্স নিউজ নিয়ে কথা হওয়া শুরু হবে, ক্লাব ফুটবল নিয়ে কথা হওয়া শুরু হবে, দেন উই উইল টক অ্যাবাউট প্রিমিয়ার লিগ, ইউনাইটেড, সিটি, চেলসি, আর্সেনাল। আর এক মাসের এখন একটা এক মাসের গ্যাপ থাকবে, এক মাস আমরা এখন একটু উপোস করবো। অ্যান্ড 15th or 16th আগস্ট, 15th আগস্ট একদিন রিয়াল মাদ্রিদ স্টার্ট করবে, 16th আগস্টে ইউনাইটেড স্টার্ট করবেন, প্রিমিয়ার লিগ উইল স্টার্ট। তার মাঝখানে এমবাপের সে প্রোগ্রাম আছে বার্নাভিউতে, এমবাপেকে সেখানে সবার সামনে হাজির করা হবে, অ্যান্ড অনেক কিছু হবে। সো উই উইল টক অ্যাবাউট ইট, মেনলি ট্রান্সফার। সো আজকের মতো এটুকুই। ইউরো কাপ খুব এনজয় করলাম, কোপা আমেরিকা সেইভাবে এনজয় করতে পারিনি কারণ দেখিইনি। সো আরেকবার লাস্টে হ্যাটস অফ স্পেন, বাই গাইস।